এই পাগল, দেখতে পাচ্ছ না সাহেবরা আসছেন? ওদিকে যাও। তুমি জানো এই লোকটিকে, যাকে তোমরা পাগল বলছো, পাথর ছুটছো, জানো একে? নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য এমন এক গল্প নিয়ে এসেছি যা শুধু তোমাদের চোখ ভিজিয়ে দেবে না, বরং রোমাঞ্চিত করে তুলবে। এটি সেই অজ্ঞাত নায়কের গল্প যাকে দুনিয়া পাগল ভেবে পাথর মেরেছে, কিন্তু যার বুকে সাজানো পদক এবং শরীরে লেগে থাকা ক্ষত এই দেশের নিরাপত্তার সাক্ষ্য দিচ্ছিল। ভাবো তো, যে পতাকাকে আমি আর তুমি বছরে দুবার উড়িয়ে ভুলে যাই, সেই পতাকার রক্ষার জন্য একজন মানুষ তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিল। আজকের এই ঘটনা মানবতা এবং দেশপ্রেমের এমন এক উদাহরণ যা শুনে তোমার বুক গর্বে ভরে উঠবে। তো চলো শুরু করি এই শিহরণ জাগানো কাহিনী। দুপুর ঠিক 2টো বাজে। উত্তর ভারতের এক ছোট শহরের প্রধান চৌরাস্তা, ঘণ্টাঘর চক পুরোপুরি তপ্ত হয়ে উঠেছিল। মে মাসের গ্রীষ্ম ঠিক এবং লুয়ের ঝাপটা বইছিল। রাস্তায় পিচ গলতে শুরু করেছিল। এই জনবহুল চৌরাস্তার এক কোণে আবর্জনার স্তূপের কাছে এক অদ্ভুত মানুষ বসেছিল। তার চুল ঝোপের মতো এলোমেলো এবং মাটিতে মাখামাখি। দাড়ি বড় হয়ে গেছে, যাতে হয়তো কয়েক মাস ধরে চিরুনি পড়েনি। তার শরীরে কাপড়ের নামে ছিন্ন কাপড় ঝুলছিল, যা হয়তো সে কোনো ডাস্টবিন থেকে তুলেছিল। সেই মানুষটি নিজের মতো কিছু বিড়বিড় করছিল। আসা যাওয়া করা লোকেরা তাকে ঘৃণার দৃষ্টিতে দেখছিল। কেউ তাকে পাগল বলছিল, তো কেউ নোংরা ভিখারি। চৌরাস্তায় একটা ফলের দোকান ছিল, যার মালিক সোহনলাল খুব রাগী স্বভাবের। সেই পাগল মানুষটি সোহনলালের দোকানের কাছে পড়ে থাকা একটা পচা কলা তুলতে হাত বাড়াচ্ছিল। ক্ষুধা মানুষকে পশু বানিয়ে দেয়, আর সে তো মানসিকভাবে অসুস্থও ছিল। যেই সে হাত বাড়ালো, সোহনলাল চিৎকার করে উঠল, আরে ও পাগল, চলে যা এখান থেকে, কাস্টমার নষ্ট করছিস আমার, পালা এখান থেকে, নইলে লাঠি দিয়ে মারব। সেই পাগল ভয় পেল না। সে এক অদ্ভুত হাসি দিয়ে সোহনলালের দিকে তাকালো এবং হঠাৎ সতর্ক ভঙ্গিতে দাঁড়িয়ে গেল। সে তার কপালে হাত রেখে সোহনলালকে স্যালিউট করল এবং জোরে বলল, জয় হিন্দ স্যার, শত্রু সীমান্তে আছে, আমরা পিছু হটব না। সোহনলাল এবং সেখানে দাঁড়ানো কিছু ছেলে জোরে জোরে হাসতে লাগল। এক ছেলে বলল, আরে এটা তো পাগল সৈনিক, রোজের এই নাটক হয়, সারা দিন নিজেকে বর্ডারে মনে করে। অন্য ছেলেটি ঠাট্টা করে রাস্তায় পড়ে থাকা একটা পাথর তুলে সেই পাগলের দিকে ছুঁড়ে বেল। পাথরটা সরাসরি সেই মানুষটির কপালে লাগল। রক্তের এক পাতলা ধারা বেরিয়ে এলো। কিন্তু সেই পাগল না ব্যথার পরোয়া করল, না রক্তের। সে শুধু তার স্যালিউট ভাঙল না, সে তেমনই টান টান দাঁড়িয়ে রইল, যেমন কোনো সৈনিক তার কমান্ডারের সামনে দাঁড়ায়। তার চোখে এক অদ্ভুত চমক ছিল, যা পাগলামির ছিল না উন্মাদনা, কেউ বুঝতে পারছিল না। সেই মানুষটি সেখান থেকে সরে চৌরাস্তার মাঝখানে লাগানো খুঁটির কাছে চলে গেল। সেই খুঁটিতে কেউ 15ই অগস্টে একটা ছোট্ট প্লাস্টিকের পতাকা লাগিয়েছিল, যা এখন ছিঁড়ে নিচে পড়তে চলেছিল। সেই পাগল দৌড়ে সেখানে গেল এবং সেই পড়ে যাওয়া পতাকাটিকে নিজের নোংরা হাতে এমন করে ধরল, যেমন কোনো মা তার পড়ে যাওয়া সন্তানকে বাঁচায়। সে সেই নোংরা পতাকাটিকে তার ছেঁড়া শার্ট দিয়ে মুছল, তাকে চুমু খেল এবং নিজের পকেটে রেখে দিল। লোকেরা এটা দেখছিল এবং বলছিল, দেখো নাটক, এই পাগল এখন পতাকা নিয়ে নাচবে। তখনই দূর থেকে সাইরেনের আওয়াজ শোনা যেতে লাগল। এটা পুলিশের জিপের সাইরেন নয়, এটা আর্মির গাড়ির ভারী সাইরেন ছিল। শহরের লোকেরা জানত যে আজ আর্মির নতুন জেনারেল সাহেব শহরের আর্মি ক্যান্ট পরিদর্শনে আসছেন। পুলিশ অফিসাররা তৎক্ষণাৎ রাস্তার ট্রাফিক বন্ধ করে দিল। হুইসেল বাজিয়ে হাবিলদার চিৎকার করতে লাগল, এই সবাই পিছনে সরো, রাস্তা খালি করো, আর্মির কাফেলা আসছে, মাঝখানে কেউ আসবে না। ইন্সপেক্টর রাঠি তার জিপ থেকে নামল এবং লাঠি ঘুরিয়ে সেই পাগলের দিকে দৌড়ে গেল, যে এখনও রাস্তার পাশে দাঁড়িয়ে সেই প্লাস্টিকের পতাকা সোজা করার চেষ্টা করছিল। ইন্সপেক্টর ধমক দিয়ে বলল, এই পাগল, দেখতে পাচ্ছ না, সাহেবরা আসছেন, ওদিকে যাও, নর্দমার পাশে বসে থাকো, তোর গন্ধে সাহেবের মুড খারাপ হয়ে যাবে, চলে যা। ইন্সপেক্টর তাকে ধাক্কা দিল। সেই মানুষটি টলে গেল, কিন্তু সেই ইন্সপেক্টরকেও ঘুরে স্যালিউট করল এবং বলল, স্যার, মিশন সম্পূর্ণ হয়েছে, স্ট্যান্ড ডিউটির জন্য রিপোর্টিং স্যার। ইন্সপেক্টর নিজের কপাল ঝাপড়াল। সে 2 হাবিলদারকে ইশারা করল যে একে ধরে পিছনে দাঁড় করাও। হাবিলদাররা সেই পাগলকে হাত ধরে ভিগের পিছনে ঠেলে দিল। তখনই সামনে থেকে আর্মির কাফেলা দেখা গেল। সবার আগে মিলিটারি পুলিশের বুলেট, তার পিছনে জিপসি এবং মাঝখানে ছিল একটা কালো রঙের চকচকে টাটা সাফারি, যাতে 3 তারা লাগানো ছিল। এটি ছিল লেফটেন্যান্ট জেনারেল বিক্রম সিংয়ের গাড়ি।
বিক্রম সিং ভারতীয় সেনাবাহিনীর একজন অত্যন্ত কঠোর এবং সম্মানিত অফিসার ছিলেন। তার নাম শুনেই শত্রুরা কাঁপত। তার পিছনে সেনাবাহিনী ট্রাকের একটা দীর্ঘ লাইন ছিল। কাফেলা ধীরে ধীরে চৌরাস্তা দিয়ে যাচ্ছিল। জেনারেল বিক্রম সিং তার গাড়ির পিছনের সিটে বসে বাইরের দৃশ্য দেখছিলেন। তার দৃষ্টি ভিড়ের উপর ছিল। তখনই তার গাড়ি সেই জায়গা দিয়ে গেল যেখানে ভিড়ের পিছনে সেই পাগল মানুষটি দাঁড়িয়েছিল। হাবিলদাররা তাকে ধরে রেখেছিল। কিন্তু যেই সেই পাগল সেনাবাহিনীর গাড়ি এবং তাতে লাগানো পতাকা দেখল, তার মধ্যে যেন বিদ্যুৎ খেলে গেল। সে হাবিলদারদের হাত ঝাড়িয়ে ফেলল। সে পুরো শক্তি দিয়ে চিৎকার করল, অ্যাটেনশন! তার আওয়াজে এত তীক্ষ্ণতা এবং জোর ছিল যে আশেপাশে দাঁড়ানো লোকেরা আতঙ্কিত হয়ে গেল। সেই পাগল ভিড় ঠেলে সামনে এলো এবং রাস্তার পাশে একদম সতর্ক হয়ে দাঁড়িয়ে গেল। সে তার ঠোঁট উপরে তুলল, বুক চওড়া করল এবং তার ডান হাতের তালু কপালে রেখে এমন এক নিখুঁত স্যালিউট করল যা দেখে যে কোনো সৈনিকের হৃদয় কেঁপে উঠবে। জেনারেল বিক্রম সিংয়ের চোখ সেই পাগলের উপর পড়ল। গাড়ি এগিয়ে গিয়েছিল, কিন্তু জেনারেল সাহেব এমন কিছু দেখলেন যা তাকে অস্থির করে দিল। তিনি সেই পাগলের দাঁড়ানোর পদ্ধতি দেখলেন, তিনি তার হাতের সেই ক্ষত দেখলেন, এবং সবচেয়ে বড় কথা, তিনি তার চোখে সেই আগুন দেখলেন যা তিনি 15 বছর আগে আরেক সৈনিকের চোখে দেখেছিলেন। জেনারেল বিক্রম সিং তৎক্ষণাৎ ড্রাইভারকে আদেশ দিলেন, গাড়ি থামাও, স্টপ দ্য কার। ড্রাইভার জরুরি ব্রেক কষল। টায়ারের চিৎকারের সাথে পুরো কাফেলা থেমে গেল। পিছনে আসা ট্রাক এবং জিপও থেমে গেল। পুলিশ অফিসাররা ঘাবড়ে গেল। ইন্সপেক্টর রাঠি দৌড়ে এলো, হয়তো মনে করল নিরাপত্তায় কোনো ত্রুটি হয়েছে। জেনারেল বিক্রম সিং দরজা খুলে গাড়ি থেকে নামলেন। তার বুটের আওয়াজ রাস্তায় গুঞ্জরিত হল। তার ইউনিফর্মে লাগানো মেডেল সূর্যের আলোতে চকচক করছিল। তিনি তার কালো চশমা খুললেন এবং পিছনের দিকে তাকালেন। সেখানে সেই পাগল এখনও স্যালুট ভঙ্গিতে দাঁড়িয়ে আছে, তার হাত নিচে নামেনি। জেনারেল বিক্রম সিং ধীরে ধীরে তার দিকে এগিয়ে যেতে লাগলেন। পুরো চৌরাস্তা নিঃশ্বাস চেপে ধরে দেখছিল। সোহনলাল এবং পাথর ছোড়া ছেলেরা ভয়ে কাঁপছিল। তারা ভাবল, জেনারেল সাহেব এখন এই পাগলকে মারবে, কারণ এ রাস্তা আটকেছে। ইন্সপেক্টর রাঠি মাঝখানে এসে বলল, স্যার, আম সরি, এটা এখানকার পাগল, মাথায় গণ্ডগোল আছে, আমি এক্ষুনি একে সরিয়ে দিচ্ছি। এই সেপাহী, নিয়ে যাও একে। জেনারেল বিক্রম সিং হাতের ইশারায় ইন্সপেক্টরকে চুপ থাকতে বললেন। তার দৃষ্টি শুধু সেই পাগলের উপর নিবদ্ধ ছিল। জেনারেল সাহেব সেই নোংরা এবং দুর্গন্ধযুক্ত মানুষটির একদম কাছে গিয়ে দাঁড়ালেন। সেই মানুষটি এখনও স্যালুট করে আছে, তার চোখ সামনে স্থির, চোখের পলকও পড়ছে না। জেনারেল বিক্রম সিং কাঁপা গলায় জিজ্ঞেস করলেন, মেজর? মেজর রণবীর? এই নাম শুনেই সেই পাগলের শরীরে এক শিহরণ বয়ে গেল। তার হাত ধীরে ধীরে নিচে নামল। সে তার ঘোলাটে চোখ দিয়ে সামনে দাঁড়ানো ইউনিফর্ম পরা মানুষটিকে দেখল। স্মৃতির মেঘ কাটতে লাগল। সে ধীরে বলল, স্যার, কোডনেম তুফান, মিশন লাহোর। জেনারেল বিক্রম সিংহের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। এটি ছিল দেশের আর্মি চিফ, যিনি কখনো কানেন না, কিন্তু আজ রাস্তার মাঝখানে তার চোখ দিয়ে গঙ্গা যমুনা বইছিল। তিনি এগিয়ে গেলেন এবং সেই নোংরা পাগলকে নিজের বুকে জড়িয়ে ধরলেন, শক্ত করে, এত শক্ত করে যেন হারানো ধন ফিরে পেয়েছেন। জেনারেল সাহেবের নিষ্কলঙ্ক ইউনিফর্ম সেই পাগলের নোংরা এবং রক্তে ভিজে গেল, কিন্তু তার কোনো পরোয়া ছিল না। জেনারেল সাহেব কাঁদতে কাঁদতে বললেন, রণবীর, তুমি বেঁচে আছো, আমার বাঘ, তুমি বেঁচে আছো। আমরা তো ভেবেছিলাম তুমি শহীদ হয়ে গেছ। 15 বছর, 15 বছর কোথায় ছিলে তুমি? ভিড় স্তব্ধ হয়ে গেল। পুলিশ অফিসাররা মূর্তির মতো দাঁড়িয়ে রইল। কেউ বুঝতে পারছিল না যে একজন পাগলকে জেনারেল সাহেব কেন স্যার এবং বাঘ বলছেন। জেনারেল সাহেব ঘুরে ভিড় এবং পুলিশ অফিসারদের দিকে তাকালেন। তার মুখ রাগে লাল হয়ে গেছে। তিনি গর্জে উঠলেন, তোমরা জানো এ কে? যাকে তোমরা পাগল বলছো, পাথর মারছ, জানো এ কে? নিস্তব্ধতা নেমে এলো। জেনারেল সাহেব চিৎকার করে বললেন, এটি ভারতীয় সেনাবাহিনীর প্যারা স্পেশাল ফোর্সের মেজর রণবীর সিং রাঠোর, 1999 সালের কার্গিল যুদ্ধের সবচেয়ে বড় নায়ক, যিনি একাই শত্রুর বাংকারে ঢুকে তাদের 10 জন সৈনিককে হত্যা করেছিলেন এবং তারপর একটি গোপন মিশনে পাকিস্তান গিয়েছিলেন। আমরা খবর পেয়েছিলাম যে ওকে ধরে হত্যা করা হয়েছে, কিন্তু এ সেখানকার কারাগারে যন্ত্রণা ভোগ করেছে 15 বছর। ভাবতে পারো তোমরা, 15 বছর ধরে শত্রু ও শরীরের এক একটা অংশ ভেঙেছে, ওকে পাগল বানিয়ে দিয়েছে। আর যখন এ কোনোভাবে মাতৃভূমিতে ফিরল, তখন আমার নিজের দেশের মানুষ আমার নিজের নায়ককে ভিখারি বানিয়ে দিল। জেনারেল সাহেবের গলা ভারী হয়ে গেছে। আমার লজ্জা হয়, যে স্বাধীনতার বাতাসে তোমরা শ্বাস নিচ্ছ, সেটা এই পাগলের ভিক্ষা।
তার যৌবন, পরিবার, মস্তিষ্ক সব তোমাদের জন্য হারিয়েছে। আর তোমরা একে কি দিয়েছ? পাথর, গালি। সোহনলাল দোকানদারের মাথা লজ্জায় নত হয়ে গেল। যে ছেলেরা পাথর ছুটছিল তারা ভিড়ে লুকোতে লাগল। ইন্সপেক্টর রাঠিরও চোখে জল এসে গেল। মেজর রণবীর, যাকে এতক্ষণ পাগল ভাবা হচ্ছিল, তিনি নিজের পকেট থেকে সেই নোংরা প্লাস্টিকের পতাকা বের করলেন এবং কাপা হাতে জেনারেল সাহেবকে দিলেন। বললেন, স্যার, পতাকা পড়ে যাওয়া উচিত নয়। দেশ বাঁচিয়ে ফেলেছি তো আমরা। জেনারেল বিক্রম সিং সেই পতাকা নিলেন এবং কপালে লাগালেন। তিনি তৎক্ষণাৎ সঙ্গে আসা মেডিকেল অফিসারকে ডাকলেন। ডাক্তার, এক্ষুনি অ্যাম্বুলেন্স আনো। মেজরকে মিলিটারি হাসপাতালে নিয়ে যেতে হবে। এটা ভিআইপি ট্রিটমেন্ট। সাবধান, কোনো ত্রুটি যেন না হয়। তারপর জেনারেল সাহেব নিজেই মেজর রণবীরের ছেঁড়া কাপড় ঠিক করলেন। নিজের পকেট থেকে চিরুনি বের করে তার চুল সাজালেন এবং তারপর সবার সামনে সেই পাগলকে স্যালুট করলেন। এবার এই স্যালুট একজন জেনারেলের একজন মেজরকে নয়, বরং একজন ভাইয়ের আর এক ভাইকে ছিল, একজন মানুষের একজন দেবতাকে ছিল। দেখতে দেখতে সেখানে দাঁড়ানো হাজারো মানুষের ভিড় তালি বাজাতে শুরু করল। ভারত মাতা কি জয়ের ধ্বনি উচ্চারিত হতে লাগল। জেনারেল সাহেব মেজর রণবীরের হাত ধরলেন এবং তাকে নিজের সাফারি গাড়িতে বসালেন, সেই সিটেই যেখানে জেনারেল সাহেব বসতেন। যখন কাফেলা সেখান থেকে চলে গেল, মেজর রণবীর গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়েছিলেন এবং তার মুখে শান্তি ছিল, কারণ তিনি নিজের ঘর এবং পরিচয় পেয়েছেন। পরে জানা গেল যে মেজর রণবীরকে পাকিস্তান পাগলদের মতো সীমান্তে ছেড়ে দিয়েছিল, কারণ তার স্মৃতিশক্তি চলে গিয়েছিল। তিনি ঘুরতে ঘুরতে এই শহরে এসেছিলেন। মিলিটারি হাসপাতালে চিকিৎসার পর তার মনে পড়ল যে তিনি একজন সৈনিক এবং আজ তিনি নিজের ঘরে আছেন, যেখানে সেনাবাহিনী তাকে পূর্ণ সম্মান এবং বেতন দিয়েছে। কিন্তু প্রশ্ন হল, আমাদের কি প্রতিবার কোনো জেনারেলের আসার অপেক্ষা করতে হবে কোনো নায়ককে চিনতে? আমাদের সমাজে কত মানুষ রাস্তায় ঘুরছে যারা কোনো না কোনো অঘটনার শিকার, আর আমরা না জেনেই তাদের পাগল বলে দিই। সেদিন সোহনলাল এবং সেই শহরের মানুষেরা শপথ নিল যে তারা কখনো কোনো অসহায়ের নিয়ে মজা করবে না, কারণ ছেঁড়া কাপড়ের নিচেও একজন সম্রাট থাকতে পারেন। মেজর রণবীর প্রমাণ করে দিলেন যে একজন সৈনিকের শরীর ভাঙতে পারে, কিন্তু তার বিবেক এবং দেশপ্রেম কখনো মরে না। এই কাহিনী শেখায় যে আমরা যে স্বাধীনতার উৎসব পালন করি তার মূল্য কেউ নিজের জীবন দিয়ে চুকিয়েছে। যদি কখনো রাস্তায় এমন কোনো মানুষ দেখো যে পতাকাকে সম্মান দিচ্ছে, তাহলে তার নিয়ে মজা করো না। বন্ধুরা, এই কাহিনী যদি তোমাদের হৃদয় স্পর্শ করে থাকে তাহলে অবশ্যই শেয়ার করো। এরকম আরও গল্পের জন্য সাবস্ক্রাইব করতে ভুলো না। যাবার আগে কমেন্ট বক্সে লিখে তোমার উপস্থিতি জানাও এবং নতুন কাহিনী নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ নিজের যত্ন নিও এবং দেশকে ভালোবাসতে থাকো। সমাপ্ত।